নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছি, সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল। আজকের দিনটা নানান কারণে আমাদের পক্ষে খুব গুরুত্বপূর্ণ দিন। তার মধ্যে তো প্রথমটা হচ্ছে যে আজকে আমাদের স্বাধীনতা দিবস। 15ই আগস্ট ভারতের স্বাধীনতা এসেছিল ইংরেজদের হাত থেকে। আমরা নিজেদের হাতে দেশ চালাবার রাশ তুলে নিতে পেরেছিলাম। তো এই স্বাধীনতা দিবসের যে পবিত্র মুহূর্ত, সেই পবিত্র মুহূর্তে দাঁড়িয়ে স্বাধীনতা দিবসের একেবারে ভোরবেলা আমি আপনাদের ঘুম ভাঙালাম, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে। এই সূত্র ধরে আমি একটা কথা বলি, এই যে আমাদের স্বাধীনতা এসেছে, এই স্বাধীনতা যাদের হাত ধরে এসেছে বলে আমরা জানি, সেরকম অনেক মানুষ তো তাদের কথা ইতিহাসে পড়েছি, শুনেছি, খানিকটা জানি খানিকটা জানি না, সে তো আছেই। কিন্তু কেবলমাত্র সেই কজন, এত বড় একটা দেশের এত কোটি কোটি মানুষ, তাদের মধ্যে সেই কজনই যে স্বাধীনতা এনেছেন এমনটা তো নয়। কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, তাদের নীরব সমস্ত অবদান রয়েছে আমাদের এই স্বাধীনতা আনার পেছনে। খুব সামান্য হয়তো কোনো অবদান, তো সেরকম অনেক মানুষ আছেন, তাদের কথা ইতিহাস জানে না। আমাদের নিজেদের পরিবারের মধ্যেই এইরকম মানুষজন আছেন, আমাদের ঠাকুরদার বন্ধু, এইরকম কোনো কোনো মানুষ। আপনাদের যে পারিবারিক কথা, পারিবারিক ইতিহাস, তার মধ্যে এই সমস্ত মানুষদের কথা তো ঘোরাফেরা করে। আমাদের সামনের বৃহস্পতিবারের বিষয়, দুটি বিষয় আমি ভেবে রেখেছি। একটা বিষয় হচ্ছে যে আপনার চেনা পরিচিত বা আপনার নিজের পরিবারে এই রকম কোনো মানুষ যদি থাকেন, যদি কোনো না কোনো ভাবে স্বাধীনতার কাজে, স্বাধীনতার যে মহাযজ্ঞ তাতে আহুতি দিয়েছিলেন কোনো না কোনো ভাবে, সেটা চিঠি পৌঁছে দেওয়া হতে পারে, সেটা অস্ত্র পৌঁছে দেওয়া হতে পারে, সেটা কোনো একটা জায়গায় জমায়েত হওয়া এবং তাতে একটা ভূমিকা নেওয়া হতে পারে, যা হোক কিছু, তার কথা লিখে একটু পাঠান। আমরা এই যে অকথিত যে ইতিহাসগুলো, সেই ইতিহাসগুলো যদি শরণাগতের মধ্যে দিয়ে আমাদের কানে এসে পৌঁছয়, তার চেয়ে ভালো আর কিছু হতে পারবে না। এটা একটা বিষয়। আর একটা বিষয়, সেটাও বলি, যাদের ওই রকম কোনো ইতিহাস জানা নেই, নিজের পরিবারের বা চেনা জানা পরিবারের মধ্যে এরকম কোনো ইতিহাস জানা নেই, তাদের জন্য বলি, ছোটবেলার ঝুলন এই নিয়ে একটা চিঠি লিখুন। অর্থাৎ অকথিত স্বাধীনতা সংগ্রামী তাদের নিয়ে চিঠি, আর ছোটবেলার ঝুলন এই নিয়ে চিঠি। সামনের বৃহস্পতিবারের বিষয়, 250 শব্দের মধ্যে সেই চিঠি আমাদের দপ্তরে যেন মঙ্গলবার সন্ধে 6টার ভেতর পৌঁছে যায়। তাহলে এই হলো আজকের কথা। কিন্তু শুধু স্বাধীনতা দিবস নয়, তার বাইরে আরো অনেকগুলো কারণে আজকের দিনটা বিশিষ্ট। তার মধ্যে একটা তো নিশ্চয়ই শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা। এই 15ই আগস্ট জন্মগ্রহণ করেছিলেন ঋষি অরবিন্দ। 1872 খ্রিস্টাব্দে ঋষি অরবিন্দ, যিনি একই সঙ্গে স্বাধীনতা সংগ্রামী এবং পরে একজন ঈশ্বর উপাসক, সেই ঋষি অরবিন্দ, অরবিন্দ ঘোষ, তার জন্ম হয়েছিল আজকের তারিখে। কবি সুকান্ত ভট্টাচার্য, বিদ্রোহী কবি সুকান্ত ভট্টাচার্য, তার জন্ম হয়েছিল 1926 খ্রিস্টাব্দে আজকের তারিখে 15ই আগস্ট। এবারে তাহলে বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 30শে শ্রাবণ 1431, ইংরেজির 15ই আগস্ট 2024, বৃহস্পতিবার, দশমী। সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 16 মিনিট, সূর্যাস্তের সময় সন্ধে 6টা বেজে 8 মিনিট, নক্ষত্র জ্যেষ্ঠা। আজকে জন্মে বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ, রাক্ষসগণ। দিনের বেলা 10টা বেজে 5 মিনিট গতে, ধনু রাশি, ক্ষত্রিয় বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে পুরাণ চিরন্তন জটায়ু আর সম্পাতির কথা বলছিলাম আপনাদের।
জটায়ুর তো মৃত্যু হলো, রাবণের হাতে মারাত্মকভাবে আহত হয়েছিলেন, কিন্তু রাম লক্ষ্মণ যখন সীতার খোঁজ করতে করতে তার কাছে গেছেন, তিনি রাম লক্ষ্মণকে সীতাকে কোন পথে নিয়ে গেছে রাবণ সেটা বলেছেন, এবং যেটা বলেছেন যে ক্ষণে যে মুহূর্তে রাবণ সীতাকে অপহরণ করেছে সেই মুহূর্তে অপহৃত বস্তু আবার কিন্তু ফিরে আসে। এই আশ্বাসটুকু দিয়ে জটায়ু মারা গেলেন এবং তার পারলৌকিক ক্রিয়াকর্ম রাম করলেন, রাম লক্ষ্মণ দুজনে মিলে করলেন। তো সেইখান থেকে শুরু করব আমরা আবার এই কাহিনী। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্বে। রচনার নাম ভারত বন্ধু অধ্যাপক ম্যাক্স মুলার। রচনাটি শেষ করব আজকে। তারপর আপনাদের প্রিয় অনুষ্ঠান কথামৃত থেকে পাঠ, অতঃপর চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ। এখন আমরা পুরাণের দিকে যাব, পুরাণ চিরন্তন। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে সে কথা গতদিন শুনিয়েছি আপনাদের। এবার সীতার খোঁজ করবার জন্য রাম লক্ষ্মণ বেরিয়ে পড়েছেন। বানর সেনাদের সঙ্গে তাদের যোগাযোগ হয়েছে, তারাও নানান দিকে বেরিয়ে পড়েছে। বালির ছেলে অঙ্গদের নেতৃত্বে হনুমান, জাম্বুবান সহ বেশ কিছু বানর দক্ষিণ দিকে খুঁজতে 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 দক্ষিণ সাগরের কাছাকাছি বিন্ধ্য পর্বতের গায়ে এসে পড়ল। তো অনেক দিন ধরে পথ চলছে, ক্লান্ত, কোনো কিছুই কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। মনের মধ্যে জাগছে এরকম একটা কথা, একটি মেয়ে হারিয়ে গেছে, তাকে গোটা দেশ জুড়ে খুঁজে বেড়াচ্ছি আমরা তন্ন তন্ন করে। তখন তো আজকের মতো খুঁজে বেড়ানোর উপায় ছিল না, পায়ে হেঁটে খুঁজে বেড়াচ্ছি। এ কি সম্ভব? এ কোনো মানে হয় না। কি এইটা একেবারে গভীর অরণ্যের মধ্যে সূঁচ খোঁজার মতন একটা ব্যাপার। হতাশা। এই কোনো হদিশ করতে পারছেন না সীতার। কিন্তু মুশকিলটা হচ্ছে যে সুগ্রীব তাদের পাঠিয়েছেন। এখন ফিরে গিয়ে যদি সুগ্রীবকে বলা হয় যে না, আমরা খুঁজে পেলাম না, তো সুগ্রীব কি ভাববেন সেইটা ভেবে ভয় হচ্ছে, সংকোচ হচ্ছে, লজ্জা হচ্ছে। কিন্তু কি করা যাবে? আর পারছে না, মানে আর শরীরে কোনো শক্তি নেই। তা সব বানরের দল একেবারে শুয়ে পড়ল, আর উঠতে পারবে বলে মনে হচ্ছে না। কেউ বলল যে না, এইভাবে পারবো না। সুগ্রীবের কাছে যদি ফিরে যাওয়া আমাদের কাছে খুব লজ্জার হয়, ভয়ের হয়, তাহলে এইখানে বরং না খেয়ে মরে যাব। কিন্তু আর পারছি না। তো সমস্ত বানর যখন ওই রকম অর্ধমৃত হয়ে এদিক ওদিক পড়ে রয়েছে, সেই সময় মনে আছে তো সম্পাতি এই বিন্ধ্য পর্বতে একটা গুহার মধ্যে থাকতেন। সেই পাহাড়ের গুহার থেকে বাইরে বেরিয়ে এলেন সম্পাতি। এসে দেখলে দেখি এটি কি, এতগুলো বানর এইরকম করে শুয়ে রয়েছে। হ্যাঁ, অনেকদিন তো পেট পুরে খেতে পাইনি, এই তো আর পেট পুরে খাবো। এরা সব শুয়ে রয়েছে, এদের ধরে ধরে খাবো, এই তো। ওহ, আমি তো ছুটে গিয়ে শিকারে অক্ষম। আজকে এতগুলো বাঁদর মরতে বসেছে, ওহ, সবকটা মরলে অনেকদিন ধরে খেতে পাবো। তো এইটা শুনে, সম্পাতির এই কথা শুনে অঙ্গদ খুব ভয় পেল, মনে খুব দুঃখ হলো তার। সে হনুমানকে বলল, দেখো কত রকমের বিচিত্র চরিত্র আছে এই দুনিয়ায়। পক্ষীরা জটায়ু সীতামাকে রক্ষা করতে গিয়ে রাক্ষসের সঙ্গে যুদ্ধ করে নিজের প্রাণ বিসর্জন দিয়েছেন, আর একে দেখো এ এক পাখি। অসহায় বানররা পড়ে রয়েছে, তাদের খাবার জন্য কিরকম করছে। দুজনের মধ্যে কত ফারাক। কি জটায়ু? সম্পাদির কানে গেল কথাটা। শুনছেন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান পুরাণ চিরন্তন। এরপর কি হলো বলবার জন্য ফিরে আসছি গানের পর। ফিরে এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আপনাদের শোনাচ্ছিলাম জটায়ুর গল্প। জটায়ু তো মারা গেছেন। এবার সম্পাতি তো গুহার ভেতর থেকে বেরিয়ে এসে যা বলছিলাম, অনেকগুলো বানর পেয়ে আছে, এদের সবাইকে খাবো। হ্যাঁ, পেট পুরে খাওয়া যাবে, খুব দূরে দূরে যেতে পারি না।
এই কথা যখন বলেছে তখন অঙ্গদ বলেছে যে দেখো, পক্ষীরা জটায়ু সীতামাকে রক্ষা করবার জন্য অত কিছু করলেন, প্রাণ বিসর্জন দিলেন, আর এ কিন্তু আমাদের সকলকে খাবে বলছে। এইটা শুনে সম্পাতি একেবারে কি কি বললে তুমি? কি বললে? জটায়ুর কথা কে বললে? কে? জটায়ু মৃত? তো অঙ্গদ বলছে, হ্যাঁ, মা সীতাকে বাঁচাতে গিয়ে রাক্ষসরা রাবণের সঙ্গে যুদ্ধ করে তিনি বীরের মৃত্যুবরণ করেছেন। তুমি কি দুঃসংবাদ শোনালে! আরে আমি সম্পাতি, জটায়ু আমার নিজের ছোট ভাই। ছোটবেলা থেকে সূর্যের উত্তাপ থেকে বাঁচাতে গিয়ে আমার পাখা পুড়ে গিয়েছিল, সেই থেকে আমি স্থবির হয়ে এখানে বসে আছি। আমি অনেকদিন ভাইয়ের কোনো খবর পাইনি, কিন্তু তোমরা কি বললে আমার ভাই বেঁচে নেই? তো অঙ্গদ বলল যে এই তো সুযোগ, তুমি যদি আমাদের সাহায্য করো তোমার ভাইয়ের মৃত্যুর বদলা আমরা নিব। এখন বলো, সেই রাক্ষস পাপী রাবণ সীতাকে নিয়ে কোথায় গেছে? আমরা সবাই তাকে খুঁজে বেড়াচ্ছি। তো সম্পাতি বলে যে আমি আমি পাখি, তো আমি অনেক দূর পর্যন্ত খুব পরিষ্কার করে দেখতে পাই। আমার দিব্য দৃষ্টি দিয়ে আমি দেখতে পাচ্ছি মা সীতা, চারপাশে রাক্ষসীরা ঘিরে আছে। লঙ্কার একেবারে ভেতরে একটা খুব সুন্দর প্রাসাদ, তার চত্বরে একটা অশোক বন, সেইখানে আটকে আছেন, বন্দি করে রাখা হয়েছে তাকে। এই প্রাসাদ লঙ্কার গর্ব, দেবশিল্পী বিশ্বকর্মা এই প্রাসাদ তৈরি করেছেন। সেখানেই ভয়ঙ্কর দেখতে কিছু রাক্ষসী সীতাকে ঘিরে আছে। তো এরা সকলে বলছে যে তুমি আমাদের অনেক উপকার করলে, সুগ্রীব আর রামকে এই সুসংবাদটা এক্ষুনি দিতে হবে, এক্ষুনি। তো সম্পাতি বলল যে এখন তোমরা আমাকে সমুদ্র তীরে নিয়ে চলো, আমি আমার ভাই জটায়ুর উদ্দেশ্যে তর্পণ করব। নিয়ে গেল সমুদ্রের ধারে, তর্পণ হলো। তো ফিরে এসে সম্পাতি বলল যে আমি তো এখন আর শিকার করতে পারি না, নিজের খাবারটুকুও সংগ্রহ করতে পারি না। আমার ছেলে সুপার্শ্ব আমাকে প্রতিদিন কিছু কিছু খাবার জোগাড় করে দেয়, এইভাবে কোনো মতে বেঁচে আছি। তাই কি সুপার্শ্ব এসে বলল খাবার আনতে গিয়ে সে নাকি রাবণকে দেখেছে, একটা মেয়েকে নিয়ে যাচ্ছে আকাশ পথে। সুপার্শ্ব তার পথ আটকালে রাবণ তাকে খুব বিনীতভাবে পথ ছেড়ে দেওয়ার জন্য বলে, আর সুপার্শ্বও তাকে পথ ছেড়ে দেয়। তখন তো জানতাম না এই রাবণ জটায়ুকে হত্যা করেছে আর সীতাকে অপহরণ করে নিয়ে যাচ্ছে। সেও জানতো না, জানতে পারলে সুপার্শ্ব নিশ্চয়ই তাকে যথাযোগ্য জবাব দিত। তো জাম্ববান বলল, তোমাকে অনেক ধন্যবাদ, সীতা কোথায় আছেন সেটা বলে তুমি আমাদের অনেক উপকার করেছো। এখন খুব তাড়াতাড়ি আমাদের প্রভু সুগ্রীব আর রামকে খবরটা দিতে হবে, তারা দুজনেই তোমার প্রতি সন্তুষ্ট হবেন। সম্পাতি বলল, যাও যাও, এবার সীতা উদ্ধারের জন্য তোমরা এই সাগর লঙ্ঘন করে লঙ্কায় যাওয়ার ব্যবস্থা করো, যাও। এইটা বলতে বলতে ওই যে সেই ঋষি নিশাকর, তিনি একটা বর দিয়েছিলেন, মনে আছে তো? সেই নিশাকরের দেওয়া বর, যে খুব বিপদে পড়ে যখন কেউ আসবে নিঃস্বার্থভাবে তাদের উপকার করলে তুমি আবার আগের অবস্থায় ফিরে যাবে। এই নিঃস্বার্থভাবে সম্পাতি উপকার করলো, ব্যাস তার গায়ে আবার পাখা গজালো, গায়ে পুরনো শক্তি ফিরে এলো, সেই ইচ্ছে মতো উড়ে বেড়াতে লাগলো। এই হলো জটায়ু আর সম্পাতির গল্প। পরের দিন নতুন গল্প। আজকের মতো তাহলে পুরাণ চিরন্তন শেষ। এবার স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। ভারত বন্ধু অধ্যাপক ম্যাক্স মুলার। আমি তাহাকে ভাষাতত্ত্ববিদ বা পণ্ডিত রূপে দেখি নাই, দেখিলাম যেন কোনো আত্মা দিন দিন ব্রহ্মের সহিত নিজের একত্ব অনুভব করিতেছে, যেন কোনো হৃদয় অনন্তের সহিত এক হইবার জন্য প্রতি মুহূর্তে প্রসারিত হইতেছে। যেখানে অপরে শুষ্ক অবান্তর বিচার রূপ মরুতে দিশাহারা, সেখানে তিনি এক জীবনপ্রদ উৎসের সন্ধান পাইয়াছেন। তাহার হৃদস্পন্দন প্রকৃতই উপনিষদের সেই ছন্দে ধ্বনিত হইতেছে, তমে বৈকাং জানথ আত্মানম অন্যা বাচো বিমুঞ্চথ। সেই এক আত্মাকে জানো, অন্য কথা ত্যাগ করো।
যদিও তিনি একজন পৃথিবী আলোড়নকারী পণ্ডিত ও দার্শনিক, তথাপি তাহার পাণ্ডিত্য ও দর্শন তাহাকে ক্রমশ উচ্চ হইতে উচ্চে লইয়া গিয়া চৈতন্য সত্তার সাক্ষাৎকারে সমর্থ করিয়াছে। তাহার অপরাবিদ্যা বাস্তবিকই তাহাকে পরাবিদ্যা লাভে সহায়তা করিয়াছে। ইহাই প্রকৃত বিদ্যা। বিদ্যা দদাতি বিনয়ম। জ্ঞান যদি আমাদিগকে সেই পরাৎপরের নিকট না লইয়া যায়, তবে জ্ঞানের সার্থকতা কি? আর ভারতের উপর তাহার কি অনুরাগ! যদি আমার সে অনুরাগের শতাংশের একাংশও থাকিত, তাহা হইলে আমি ধন্য হইতাম। এই অসাধারণ মনস্বী 50 বা ততোধিক বৎসর ধরিয়া ভারতীয় চিন্তারাজ্যে বাস ও বিচরণ করিয়াছেন। পরম আগ্রহ ও হৃদয়ের ভালোবাসার সহিত সংস্কৃত সাহিত্যরূপ অনন্ত অরণ্যের আলো ও ছায়ার বিনিময় পর্যবেক্ষণ করিয়াছেন। শেষে ওই সকল তাহার হৃদয়ে বসিয়া গিয়াছে এবং তাহার সমগ্র সত্তায় উহার রং ধরাইয়া দিয়াছে। ম্যাক্সমূলার একজন ঘোর বৈদান্তিক। তিনি বাস্তবিকই বেদান্তরূপ রাগিনীর নানা স্বর বিস্তারের ভিতর উহার প্রধান সুরটিকে ধরিয়াছেন। প্রকৃতপক্ষে বেদান্ত সেই একমাত্র আলোক, যাহা পৃথিবীর সকল সম্প্রদায় ও মতকে আলোকিত করিতেছে। উহা সেই এক তত্ত্ব, সমুদয় ধর্মই যাহার কার্যে পরিণত রূপ মাত্র। আর রামকৃষ্ণ পরমহংস কি ছিলেন? তিনি এই প্রাচীন তত্ত্বের প্রত্যক্ষ উদাহরণ। প্রাচীন ভারতের সাকার বিগ্রহ ও ভবিষ্যৎ ভারতের পূর্বাভাস। তাহার ভিতর দিয়াই সকল জাতি আধ্যাত্মিক আলোক লাভ করিবে। চলিত কথায় আছে, জহুরি জহুর চেনে। তাই বলি, ইহা বিস্ময়ের বিষয় না যে ভারতীয় চিন্তা গগনে কোনো নূতন নক্ষত্র উদিত হইলেই ভারতবাসীগণ উহার মহত্ব বুঝিবার পূর্বেই এই পাশ্চাত্য ঋষি উহার প্রতি আকৃষ্ট হন এবং উহার বিষয়ে বিশেষ আলোচনা করেন। আমি তাহাকে বলিয়াছিলাম, আপনি কবে ভারতে আসিতেছেন? ভারতবাসীর পূর্বপুরুষগণের চিন্তা রাশি আপনি যথার্থভাবে লোকের সমক্ষে প্রকাশ করিয়াছেন। সুতরাং ভারতের সকলেই আপনার শুভাগমনে আনন্দিত হইবে। বৃদ্ধ ঋষির মুখ উজ্জ্বল হইয়া উঠিল। তাহার নয়নে এক বিন্দু অশ্রু যেন দেখা দিল। মাথা একটু নাড়িয়া ধীরে ধীরে এই কথাগুলি বলিলেন, তাহা হইলে আমি আর ফিরিব না। আপনাদিগকে সেখানেই আমাকে চিতায় সমর্পণ করিতে হইবে। আর অধিক প্রশ্ন মানব হৃদয়ের পবিত্র রহস্যপূর্ণ রাজ্যে অনধিকার প্রবেশের ন্যায় বোধ হইল। কে জানে, হয়তো কবি যাহা বলিয়াছিলেন ইহা তাহাই। তচ্চেতসা স্মরতি নূনমবোধপূর্বং ভাবস্থিরানি জননান্তর সৌহৃদানি। তিনি নিশ্চয়ই অজ্ঞাতসারে হৃদয়ে দৃঢ়ভাবে নিবদ্ধ পূর্বজন্মের বন্ধুত্বের কথা ভাবিতেছেন। তাহার জীবন জগতের পক্ষে পরম মঙ্গল স্বরূপ হইয়াছে। ঈশ্বর করুন যেন বর্তমান শরীর ত্যাগ করিবার পূর্বে তাহার জীবনে বহু বর্ষ কাটিয়া যায়। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। প্রবন্ধের নাম ভারত বন্ধু অধ্যাপক ম্যাক্সমূলার। এরপরে আরেকজন সম্পর্কে স্বামী বিবেকানন্দ লিখেছেন। তিনি আমাদের ততটা পরিচিত নন, ওই ব্রহ্মবাদীন পত্রিকায় লিখেছিলেন। তার নাম ডক্টর পল ডয়সন। তাকে নিয়ে স্বামীজির লেখা পড়ব পরের দিন। আজকের মতো তাহলে শেষ হলো স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, এরপর কথামৃত। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গানের পর ফিরে এসেছে আপনাদের সৌমিত্র বসু ঠাকুরের কথা বলবার জন্য। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন কথামৃত। এর আগের দিন যেটা বলছিলাম তার সূত্র ধরে ঠাকুরের একটা কথা, মজার কথা, সেটা না বলে পারছি না আর কি, বলেই ফেলি। সেটা হচ্ছে যে যিনি পাপ হরণ করেন তিনি হরি। হরি ত্রিতাপ হরণ করেন। হরি তো মানে হরণ করা, তো এই ত্রিতাপ যিনি হরণ করেন তিনি হচ্ছেন হরি। তার ভজনা করো, তার পুজো করো। চৈতন্যদেব সম্পর্কে বলছেন, চৈতন্যদেব হরি নাম প্রচার করেছিলেন, অতএব ভালো। যিনি হরি নাম প্রচার করেন তিনি কি করেন আসলে?
তিনি যেটা করেন সেটা হচ্ছে হরিনামটা আমার কানের মধ্যে এবং সেই কানের মধ্যে দিয়ে আমার মরমের মধ্যে প্রবেশ করিয়ে দেন। আপনি যদি ক্রমাগত একটা কিছু শুনতে থাকেন তাহলে সেইটা আপনার কানের ভেতর দিয়ে গিয়ে আস্তে 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 ওই জলের উপর এক ফোঁটা কালি পড়লে যেরকমটা হয় সেই রকম করে আস্তে 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 আপনার পুরো মনটা ছেয়ে ফেলতে থাকে, যদি আপনার মন তার জন্য প্রস্তুত থাকে। আপনার মন যদি প্রস্তুত না থাকে, সেই রবীন্দ্রনাথের গান আছে না, যে মন যখন জাগলি না রে তোর মনের মানুষ এলো দ্বারে, ও তার চলে যাওয়ার শব্দ শুনে ভাঙলো রে ঘুম, ভাঙলো রে ঘুম অন্ধকারে। মনকে জাগিয়ে রাখতে হবে, মনকে আমরা জাগিয়ে রাখতে পারি না তো, কিন্তু যদি এই রকমটা হয়, মন জেগে থাকে, মন প্রস্তুত থাকে, মন আসন পেতে অপেক্ষা করে থাকে, তাহলে ওই যে হরিনাম, সেই হরিনামটা আমরা চৈতন্যদেবের কথা বলছি আপনাদের, চৈতন্যদেবের গল্প শোনাচ্ছি রবিবার রবিবার, তাতে করে তো দেখছেন কত 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 মানুষ তারা সব চৈতন্যদেবের সঙ্গে পাগলের মতো চলেছেন, তারা সকলে চৈতন্যদেবের শিষ্যত্ব গ্রহণ করতে চাইছেন, তারা সকলে সংসার ত্যাগ করে চলে যেতে চাইছেন। কেন? তার কারণ চৈতন্যদেব এমন করে হরিনাম করতে পারেন, এমন করে ডাকতে পারেন, যে ডাকটা এই সমস্ত মানুষের হৃদয় মথিত করে দেয়, তাদের মনের ভেতরে যে কামনা বাসনা, এই যে এই যে এই যে এই যে সংসারের যে নানান রকম কুটকচাল যেগুলোকে আমরা বলি, সেই সমস্তকে ঠেলে 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 সরিয়ে একদম মনটাকে ফাঁকা করে তার জায়গাটা হরিনাম দিয়ে, কৃষ্ণ নাম দিয়ে ভর্তি করে দেয়। ঠাকুরের এই যে কথামৃত শোনাই আপনাদের, সেটা শোনানোর উদ্দেশ্যটাও কিন্তু তাই, যে এই কথাগুলো যখন শুনছেন আপনি, এই কথাগুলো যখন বলছি আমি, তখন কিরম আমার মনের ভেতরকার যে পাপ চিন্তাগুলো, আমার মনের ভেতরকার যে জাগতিক চিন্তাগুলো, সেইগুলোকে ঠেলতে 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 সরিয়ে নিচ্ছে। খুব মজার একটা গল্প বলি আপনাদের। এই খুব সম্প্রতি একজন মানুষ, তিনি নাটকের লোক, ফিল্মেরও লোক, মানে তিনি আপনারা নাম বললে তাকে চিনতে পারবেন বলে আমার নিজের ধারণা, খুব যে নায়ক টায়ক হন তা নয়, বয়স হয়েছে। তো তিনি আমাকে বলছিলেন যে হ্যাঁ সৌমিত্র, সকালবেলা ওটা তো মাঝে মাঝে শুনি, আমার সঙ্গে তো ভক্তি টক্তির কোনো সম্পর্ক নেই, কিন্তু শুনতে শুনতে মাঝে মাঝে আমিও ভক্ত হয়ে যাই। তো আমার খুব ভালো লাগলো শুনে, ভালো লাগলো আর কিছু নয়। ভক্ত হওয়া খুব কঠিন ব্যাপার, সেটা ওই রকম করে হয় না। উনিও খানিকটা মজা করেই বলেছেন, উনিও যে ওইটা খুব ব্যঙ্গ করে বা সিরিয়াসলি বলেছেন এমনটা নয়, কিন্তু কোথাও একটা এই যে মনের ভেতরে এই কথাগুলো একটা চাপ তৈরি করছে, শরণাগতর কথাগুলো। আমার কোনো কৃতিত্ব নেই, আমি তো কথামৃত থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের, বা স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের, এর মধ্যে আমার আর কি বলবার আছে। কিন্তু এইটা কোথাও আপনাকে ভেতরে ভেতরে পাল্টে দিচ্ছে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন কথামৃত থেকে পাঠ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। একটু গান, তারপরে আবার কথামৃত। গানের পর ফিরে এলাম, শুনছেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ঠাকুর কি বলছেন? চৈতন্যদেব হরিনাম করতেন, এই হরিনাম করাটা খুব ভালো বলে একটা মজার কথা বলছেন। বলছেন যে চাষারা নিমন্ত্রণ খাচ্ছে, তাদের জিজ্ঞেস করা হলো তোমরা আমড়া রম্বল খাবে? তারা বললো যদি বাবুরা খেয়ে থাকেন তাহলে আমাদের দেবেন, তারা যে কালে খেয়ে গেছেন সেকালে ভালোই হয়েছে। যদি চৈতন্যদেব হরিনাম করে থাকেন তাহলে নিশ্চয়ই সেটা ভালো, তাহলে সেটা আমিও শুনবো বা আমিও গ্রহণ করব। আমরা অধিকাংশই কিন্তু তাই, খেয়াল করে দেখবেন, অমুক বাবু এইটা করেন, তমুক বাবু এইটা করেন, অমুক বাবু এইরকম করেন, ফলে আমাকেও করতে হবে। যে ফ্যাশন ব্যাপারটা তো তাই আসলে, যে অমুক হিরো এরকম করে জামা কাপড় পরে, অমুক হিরোইন এইরকম জামা কাপড় পরে, ওই এইরকম করে হাঁটে, এইরকম করে ঘাড় ঘোরায়। আমরা ছোটবেলায় উত্তম কুমারের মতো করে ইউ ছাটে চুল কাটতাম, সেই সমস্ত তো আসলে, এটা আমি খুব চপল ভাবে বললাম কথাটা, কিন্তু ঠাকুরও তো খানিকটা মজা করেই বলেছেন। তো এই যে চাষারা ওই বড় কেউ যদি বলে তাহলে সেইটা মানুষ খুব সহজে গ্রহণ করে, সেটাও একটা বড় কথা, চৈতন্যদেবের কথা, সেইটা আমি গ্রহণ করব। তো যাই হোক, এবারে একটা গানের কথা বলি আপনাদের। নরেন্দ্র আগমনী গেয়েছে। তো ঠাকুর বলল যে
শুনবেন, ঠাকুর নিজেও শুনবেন। গানের কথাগুলো বলি আপনাদের, আমার বলতে খুব ইচ্ছে করছে। কেমন করে পরের ঘরে ছিলি উমা বল না তাই, কত লোকে কত বলে শুনে প্রাণে মরে যাই। চিতাভস্য মেখে অঙ্গে জামাই বেড়ায় মহারঙ্গে, তুই নাকি মা তারই সঙ্গে সোনার অঙ্গে মাখিস ছাই। কেমনে মা ধৈর্য ধরে জামাই নাকি ভিক্ষা করে, এবার নিতে এলে পরে বলবো ওমা ঘরে নাই। এইটার মধ্যে কোথাও একটা, তো আমরা জানি যে এই যে সময় এই শাক্ত পদাবলী লেখা হচ্ছে সেই সময় বাচ্চা বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো। স্বামীরা যে সবসময়, আপনার কৌলিন্য প্রথা ইত্যাদি ইত্যাদির কথা জানেন, স্বামীরা যে সবসময় খুব সচ্চরিত্র এবং খুব সুপবিত্র জীবনযাপন করতেন এরকম নয়। তারা মদ ভাঙ গাঁজা ইত্যাদি ইত্যাদি খেত, কেননা প্রচুর পণ পেত, বিয়েতে প্রচুর টাকা পয়সা পেত ইত্যাদি ইত্যাদি। তো মায়ের যে আরতি সেইটা প্রকাশ পাচ্ছে এই গানের মধ্যে দিয়ে, যে জামাই এইরকম করে ঘুরে বেড়ায়, তোকে তোর কত কষ্ট, এবার যদি জামাই তোকে নিতে আসে বলবো যে ওমা ঘরে নেই। খুব খুব আমার খুব প্রিয় গান এটা, মানে খুব একটা খুব কষ্ট বেরিয়ে আসে, প্রায় চোখে জল এসে যায় আর কি মায়ের কথা ভেবে এইরকম। কিন্তু এর বাইরে আর একটা কথা আছে যেটা আমার মনে হয়, সেটা বলি আপনাদের। সেটা হচ্ছে যে সত্যি সত্যি যদি সাধনা করতে, এই যে শিব ভস্য মেখে ঘুরে বেড়ান, হ্যাঁ, এই শিব খুব বড়। কেন বড়? তার কারণ এই সংসার, এই জাগতিকতা, এইটা তাকে ছুঁতেও পারেনি। যদি সত্যি সত্যি কোনো একটা লক্ষ্য স্থির করতে হয়, তাহলে এই সমস্ত এই সংসার বিরাগী সন্ন্যাসীর মতন হয়ে যেতে হবে। শিব তো সন্ন্যাসীর মতন, সংসারের দিকে কোনো রকমের কোনো মন নেই। এবং পার্বতী, তিনিও তো সেই শিবেরই ঘরণী হয়ে আছেন। এই যে বিলাস বৈভবকে ত্যাগ করার একটা কথা কোথাও হয়তো শিব আর পার্বতী এই দুজনের মধ্যে দিয়ে বেরিয়ে আসছে। এই অনুভবটা ঠাকুর শুনতে শুনতে করছেন। কোনো জটিল কথা নয়, কোনো নানান রকমের শব্দডম্বর শক্ত শক্ত শব্দ দিয়ে কোনো গান তৈরি করা নয়, কোনো তত্ত্বের কথা তো নয়, খুব সহজ একটা কথা। এবং এই কথা শুনতে 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 ঠাকুর সমাধিস্থ হয়ে পড়লেন। শুনছেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে আমি আছি আপনাদের সৌমিত্র বসু। একটু গান শুনি, তারপরে আবার কথামৃত আর কি। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন কথামৃত থেকে পাঠ। খুব খুব একনিষ্ঠ ভক্ত, খুব, আরে আমি ঠাকুর, আরে আমার মা, আমার আবার কিসের ভয়, এইরকম একটা ব্যাপার আর কি তার। তো সেই কাপ্তেন বাবুর বাড়িতে গিয়েছিলেন, ফিরে আসতে অনেক রাত হয়েছিল। কাপ্তেনের কি স্বভাব, কি ভক্তি! ছোট কাপড়খানি পরে আরতি করে, একবার 3 বাতিওয়ালা প্রদীপে আরতি করে, তারপর আবার 1 বাতিওয়ালা প্রদীপে, আবার কর্পূরের আরতি, 3 রকম প্রদীপে আরতি করেন। সে সময় কথা হয় না, আমায় ইশারা করে আসনে বসতে বলল। পুজোর সময় কথা বলা যাবে না, এমনকি ঠাকুর এলেও যাবে না। পুজো করবার সময় চোখের ভাব ঠিক যেন বলতা কামড়েছে, টক টক করছে লাল। বুঝতে পারছেন তো, চোখে বলতা কামড়ালে কি হয়? টক টক করছে লাল চোখ। আমার মন মাতালে মাতাল বলে, সেই মন মাতালে মাতাল হয়ে আছেন কাপ্তেন, এবং সেইভাবে তিনি পুজো করছেন। ঠাকুরের তো খুব প্রিয় লাইন এটা। এদিকে গান গাইতে পারে না, কিন্তু সুন্দর স্তব পাঠ করে। তার মায়ের কাছে নিচে বসে, মা আসনের ওপর বসবে, মাতৃভক্তি। এই যে ঠাকুর একের পর এক কাপ্তেন সম্পর্কে এই কথাগুলো বলছেন, এর ভেতর দিয়ে তার যে নির্বাচন, আদর্শ ভক্ত হিসেবে তার যে নির্বাচন, সেই নির্বাচনটা বুঝতে পারা যায়। যে যখন যখন পুজো করছে, আরতি করছে, চোখ লাল হয়ে আছে, এক মনে আরতি করে চলেছে। মাকে সবসময় উঁচু জায়গায় বসিয়ে নিজে মাটিতে বসছে, মা জাগতিক যিনি মা তাকে।
শুনলেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে গানের পরে আপনাদের চিঠিপত্র। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। কৃষ্ণা মণ্ডলের চিঠি, ভিআইপি রোড, তেঘরিয়া থেকে চিঠি লিখেছেন। পড়ে শোনাই সেই চিঠি। খুব বড় চিঠি নয়, কিন্তু শুরুটা খুব মজা করে লিখেছেন। নমস্কার নমস্কার নমস্কার, আপনাকে অনেক অনেক নমস্কার, শুভেচ্ছা ও ভালোবাসা। এটা কি আমার অনুষ্ঠান শুরুটাকে একটু নকল করা হলো? নকলটা আমার বেশ ভালো লাগলো। তারপরে কি লিখেছেন? আপনি হলেন মরুভূমির মধ্যে মরুদ্যান, আমাদের প্রিয় সখা। বহুদিন বাদে চিঠি লিখছি, তবে মহাপুরুষের কুইজের উত্তরগুলো দিতাম। অনেকগুলো চিঠি পড়া হয়নি, সেই দুঃখে প্রায় 1 বছর বাদে আপনার কাছে আবার লিখছি। তবে মনে মনে আপনার কাছে সারাদিন কত যে চিঠি লিখি সে আর বলার নয়। আপনি যখন পুরাণ কথার গল্পগুলো শোনান, মনে হয় যেন ছোটবেলায় মা গল্পগুলো বলছে। যেমন চলছে চলছে চলছে, অনেক রাস্তা চলছে, গল্প বাড়াতে গেলে মা এরকম করে বলতেন। মাঝে কিছুদিন খুব খারাপ সময় গেছে। স্বামীর ক্যান্সার ধরা পড়াতে তার চিকিৎসা করানো হলো। এমন একটা দিন গেছে, রেডিয়েশন দেওয়ানোর জন্য কোনো মানুষ ছিল না। ছেলেই সঙ্গে করে নিয়ে যেত, তার বিশেষ কাজ পড়ে যাওয়ার জন্য সেদিন যেতে পারিনি। রামকৃষ্ণদেবের কথামৃতয় আছে না, আত্মীয় স্বজন মানে কালো সর্প, সেটা আমি মজ্জাতে মজ্জাতে বুঝতে পারলাম। এক কথায় মানুষের উপরে বিশ্বাসটাই চলে গেছে। এত সব খারাপের মধ্যেও শরণাগত অনুষ্ঠানটি যখন চলে, তখন সবকিছু যেন ভুলে যাই, আবার নতুন করে বেঁচে ওঠার প্রেরণা পাই। নমস্কারান্তে, কৃষ্ণা মণ্ডল, ভিআইপি রোড, তেঘরিয়া। কৃষ্ণাদেবী, প্রথম কথা হচ্ছে যে অভিমান করে দূরে সরে থাকবেন না। আপনি তো বোঝেন কত অজস্র চিঠি আসে, তার ভিতর থেকে হয়তো সবাইকার সব চিঠি পড়ে ওঠা হয় না। এই তো আবার চিঠি পড়লাম, আবার আগের মতো হয়ে যাক। আপনি তো মনে মনে অজস্র চিঠি লিখছেন, সেগুলো একটু হোয়াটসঅ্যাপে লিখে ফেলবেন। হ্যাঁ, এটা করবেন। আর 2 নম্বর হচ্ছে যে মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। এইটা কিন্তু আমি সত্যি অন্তর থেকে বিশ্বাস করি, এবং সেই বিশ্বাসের জায়গা থেকেই আমি আপনাকে এই ব্যাপারে উপদেশটা দেব যে হ্যাঁ, আত্মীয়রা অনেকে আপনাকে সাহায্য করেননি, আপনার পাশে এসে দাঁড়াননি, তার অন্য নানা কারণও থাকতে পারে। কিন্তু ভেবে দেখুন, আপনি যদি এই বিশ্বাসটা হারিয়ে ফেলার ফলে আপনার ভেতরে তো কতকগুলো গরল তৈরি হয়ে উঠলো, সেই গরলগুলো তো আপনার ক্ষতি করলো। আপনি তো ভেতরে ভেতরে একটা বিষকে ধারণ করছেন, এই আত্মীয়দের কালো সর্প বলে মনে করে। এগুলোকে সরিয়ে দিন, নিজের জীবনটা নিজে বাঁচবেন, এবং যদি কেউ সাহায্য করলেন খুব কৃতজ্ঞ চিত্তে সেটা গ্রহণ করুন। যদি সাহায্য না করেন তাহলেও কোনো অভিযোগ করবেন না। মানে আমি এইটা বুঝি আর কি, আমি আমার নিজের মতন করে এইটা বুঝি, এইটা আপনাকে বললাম। অনেক ধন্যবাদ আপনাকে চিঠি দেওয়ার জন্য। এরপর বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ। গানের পরে এবারে বাইরে দূরে। আমরা এখন আছি জয়রামবাটিতে, নানান আশ্রম, নানান মিশন, নানান মন্দির দেখে বেড়াচ্ছি। তো শুধু নরনারায়ণের মন্দির তো নয়, অনেক কিছু দেখবার আছে আমাদের এই রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের আশ্রমে। আগেই বলেছি, এখানে নানান ধরনের জনহিতকর কাজ করা হয়। একেবারেই গরিব ঘরের বাচ্চাদের লেখাপড়া শেখানো হয়। তো সত্যি চারপাশটা এত সুন্দর, গাছপালায় ঘেরা, এত মনোরম, এত চুপচাপ, দেব এলেই মনে হয় আর লেখাপড়া করার একেবারে আদর্শ স্থান। তো যাই হোক, জয়রামবাটির রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন দেখা হলো আমাদের। পাশেই একটা মন্দির আছে, না না, নরনারায়ণের মন্দির নয়, তার কথা তো বলেছি এর আগে, এটা আরো একটা মন্দির ওই 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 চত্বরের মধ্যেই। তার কথা একটু বলেনি। নরনারায়ণের মতো বিরাট ব্যাপার নয়, 8 পৌর, একটা বড় বাড়ির মতো আড়ম্বরহীন দেখতে, রং খুব হালকা হলদে মেশানো সাদা, সবুজ রঙের জানলা, দেখলেই এটা পুরনো বাড়ির আভাস আসে। একতলা বাড়ি, মাথার উপরে ছাদ, সেখানে একটা চিলেকোঠার ছাদ আছে। মানে কোথাও মন্দিরের কোনো চূড়া নেই,
সামনে গিয়ে দাঁড়ালে দেখবেন একেবারে বাঁদিকে লাল হরফে লেখা রয়েছে মন্দির, চিহ্ন দেওয়া আছে। তারপর দেওয়ালের গায়ে পর্যায়ক্রমে লেখা আছে সত্যম, শিবম আর সুন্দরম। বাড়ির একেবারে মাথায় নীলের ওপরে সাদা দিয়ে লেখা রয়েছে শ্রী রামকৃষ্ণ কার্যালয়। বুঝতেই পাচ্ছেন, এই হলো মূল অফিস। এখান থেকে মিশনের কাজকর্ম পরিচালিত হয়। কিন্তু তার নাম মন্দির দেওয়া হলো কেন? মন্দিরই তো। মন্দিরের কাজকর্ম, এই যে বড় মিশনের কাজকর্ম যেখান থেকে চলে, সেটা তো আসলে মন্দির। সেটা তো পুজো করবারই জায়গা, সাধনা করবারই তো জায়গা, তাই মন্দির। ঠিকই লিখেছেন তারা। অফিস ঘরের চারপাশে এবং ভেতরেও শ্বেত পাথরে বহু মানুষ নিজের নিজের পরলোকগত মানুষের নাম লিখে রেখেছেন, যারা আত্মীয়। দুস্থ ছাত্রদের জন্য কত টাকা দান করা হলো তাও ঘোষণা করা আছে কোনো কোনো শ্বেত পাথরের ফলকে। শুনছেন জয়রামবাটিতে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের কথা। ফিরে আসছি গানের পর। রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন। এইবারে যে বাড়িতে যাব, মানে যার বাড়িতে যাব, যার বাড়ি দেখতে যাব, কিভাবে তার পরিচয় দেব? তিনি ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন, ওতপ্রোতভাবে। সে সম্পর্কটা ওই যে সাহেবরা বলে না, প্রেম আর ঘৃণা মেশানো। না, ঘৃণা শব্দটা যদি একটু বেশি কঠোর হয়ে গেল, তাহলে বলতে পারি প্রেম আর অপছন্দ, প্রেম আর বিরক্তি, বিরাগ মেশানো। হৃদয়, ভালো নাম হচ্ছে হৃদয়। ঠাকুরের ভাগ্নে ঠাকুর হৃদয় বলে ডাকতেন। হৃদয় ঠাকুরের সহচর বলতে পারেন, কিন্তু ঠিক ঠিক বলতে গেলে বলতে হয় তার অভিভাবক, গার্জেন। এই হৃদয় ঠাকুরকে একেবারে যাকে বলে পক্ষী মাতার মতো আগলে আগলে রাখতেন। ঠাকুর তো শরীরের দিক থেকে খুব সবল ছিলেন না, পেট্রোগা মানুষ ছিলেন, ভুগতেন। হৃদয় ওই মানে ঠাকুরের হৃদয় আর কি, হৃদয় বলা ভালো। তিনি যাবতীয় রক্ষণাবেক্ষণ করতেন ঠাকুরের। কিন্তু ওই যে বললাম, প্রেমের সঙ্গে অপ্রেম বা বিরাগও মিশেছিল এই সম্পর্কের মধ্যে। এই হৃদয় বা হৃদয় খুব মানে আধ্যাত্মিক ভাবের মানুষ যাকে বলে, ঈশ্বর ভাবে ভাবুক, তা একেবারেই ছিলেন না, একেবারেই না। তার ছিল পুরোপুরি বিষয়ীর বুদ্ধি। সেই বুদ্ধি নিয়ে তিনি ঠাকুরকে সিদ্ধাইয়ের দিকে নিয়ে যাবার চেষ্টা করতেন। ঠাকুর যাকে বলেন পাটোয়ারি বুদ্ধি, সেই বুদ্ধি সব দিতেন ঠাকুরকে। এই নিয়ে ঝগড়াও বাদ তো কম নয়। একবার তো নাকি ঠাকুর আত্মহত্যার কথাও ভেবেছিলেন। তো শেষ পর্যন্ত অবশ্য হৃদয়কে দক্ষিণেশ্বরের কালীবাড়ি ছেড়ে চলে যেতে হয়। পরে একবার দেখা করতে এসেছিলেন ঠাকুরের সঙ্গে, তখন শরীর মন সব ভেঙে গেছে তার। ঠাকুরকে ছাড়া থাকতে তারও ভালো লাগছে না, তারও কষ্ট হচ্ছে, কিন্তু ভেতরে তো ঢুকতে পারবেন না। এই সেবক এবং উত্তক্ত করা মানুষটি খুব মানে খুব ট্র্যাজিক চরিত্র বলতে যেটা বোঝায় সেই রকমের একটা চরিত্র। তার বাড়ি ছিল শিহর গ্রামে। সেই বাড়ি দেখতে এসেছি আমরা। সে বাড়ি অবশ্য দেখে যা মনে হয় মোটামুটি অবিকৃতই আছে, অন্তত তাকে নতুন রূপ দেবার চেষ্টা করা হয়েছে বলে মনে হয় না। দেখে বোঝা যায় হৃদয় দরিদ্রই ছিলেন। মাটির বাড়ি, ছোট্ট ছোট্ট বাড়ি। তিনি যে বিষয় চিন্তার বাইরে নিজেকে নিয়ে যেতে পারেননি, এই দারিদ্র তার একটা কারণ হয়তো হতে পারে। এই নিয়ে পরের দিন কথা বলা যাবে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান আজকের মতো শেষ করলাম। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। সামনের বৃহস্পতিবারের দুটি বিষয়, এক ছোটবেলার ঝুলন, আর একটা স্বাধীনতার অকথিত যোদ্ধারা। এই নামটাই দিলাম, স্বাধীনতার অকথিত যোদ্ধারা। আপনার পরিবারের মধ্যে, আপনার চেনাশোনা, আপনার জানা গল্প কাহিনীর মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা স্বাধীনতার কাজে সাহায্য করেছেন, স্বাধীনতার কাজে ঝাঁপিয়ে পড়েছেন। তাদের নাম ইতিহাস মনে রাখেনি, আমরা জানতে পারি না। তাদের গল্প যদি কিছু থাকে 250 শব্দের মধ্যে একটু লিখে পাঠান। সঙ্গে ছোটবেলার ঝুলন
আমরা পর্যায়ক্রমে চিঠিগুলো পড়বো, এইরকম করেই ঠিক আছে। তাহলে কবিতা দিয়ে শেষ করি। আজ স্বাধীনতা দিবস, যে কবিতাটা বলতে ইচ্ছে করছে সেইটা বলি। তোমার ন্যায়ের দণ্ড প্রত্যেকের করে অর্পণ করেছ নিজে, প্রত্যেকের পরে দিয়েছ শাসন ভার। হে রাজাধিরাজ, সে গুরু সম্মান তব, সে দুরূহ কাজ, নমিয়া তোমারে যেন শিরোধার্য করি সবিনয়ে। তব কার্যে যেন নাহি ডরি কভুকারে। ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা, হে রুদ্র নিষ্ঠুর যেন হতে পারি তথা তোমার আদেশে। যেন রসনায় মম সত্য বাক্য ঝলি উঠে খর খর্গ সম তোমার ইঙ্গিতে। যেন রাখি তব মান, তোমার বিচারাসনে লয়ে নিজ স্থান। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন।